একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বল। আমি গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম কেন এটাকে আমি উদ্ভূত বল বলছি। আমি যখন একটা বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে তার বিকৃত অবস্থা করতে চাচ্ছি, তখন বস্তুর ভেতর থেকে একটা বলের কিন্তু উদ্ভব ঘটছে। আমি যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করতে না চাই, তাহলে কিন্তু বস্তুর ভেতর থেকে কিন্তু আর কিন্তু বল উদ্ভূত হচ্ছে না। মনে করো একটা বস্তু আছে স্বাভাবিক অবস্থা, এই যে কলম আছে স্বাভাবিক অবস্থায় আছে। আমি যদি এই কলমটাকে এখন টেনে বড় করতে চাই, হ্যাঁ, বল প্রয়োগের মাধ্যমে, তখনই কিন্তু বস্তুর ভেতর থেকে একটা বল, আমি যে বলে বস্তুটাকে বিকৃত করতে চাচ্ছি সেই বলের বিরুদ্ধে কিন্তু উদ্ভাবিত হচ্ছে। এই জন্য এটাকে আমরা উদ্ভূত বল বলছি। তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে বলা হচ্ছে পীড়ন। ঠিক আছে, পীড়ন একটা হচ্ছে স্কেলার রাশি, কিন্তু পীড়ন কিন্তু একটা স্কেলার রাশি। মাত্রা আমরা পড়েছি, একক আমরা পড়েছি। এখন আমি আরো তিনটা সংজ্ঞা বলবো, খুবই সহজ। আমরা এখনই বললাম কি, একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। পীড়ন কয় ধরনের? তিন ধরনের হবে। আমি এখানে বলেছি সবকিছুই তিন ধরনের। তাহলে এখন খেয়াল করো, যদি এখন বলি যে দৈর্ঘ্য পীড়ন, সবকিছু একই থাকবে, খালি আমি যে বিকৃতি প্রতিরোধকারী বল যে কথাটা বললাম, এই কথাটার জায়গায় শুধুমাত্র বলবো দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধকারী বল। ঠিক আছে, যখন আমি বলবো আয়তন বিকৃতি প্রতিরোধকারী বল, তখন হবে আয়তন পীড়ন। যখন আমি বলবো আকার বিকৃতি প্রতিরোধকারী বল, তখন আমাদের সংজ্ঞাটা হয়ে যাবে আকার পীড়নের বা ব্যবর্তন পীড়নের বা মোচড় পীড়নের। আবারো বলছি, তাহলে তিনটা সংজ্ঞা। প্রথমে আমি বলি দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা। তাহলে আমরা বলবো একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের জায়গায় কি বলবো? দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে দৈর্ঘ্য পীড়ন বলে। সিমিলারলি আমরা বলবো একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত আয়তন বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে আয়তন পীড়ন বলে। সিমিলারলি আরো একবার বলবো, হ্যাঁ, যে একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত, এবার বলবো হচ্ছে আকার বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে আকার পীড়ন বলে। সংজ্ঞাগুলা কিন্তু একেবারে সহজ, একটা পারলে আমরা তিনটা পেরে যাচ্ছি। ওকে, এই গেল হচ্ছে আমাদের পীড়নের তিনটা সংজ্ঞা। যে কোনো ক্ষেত্রে পীড়নের ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এফ ডিভাইড বাই, সেটা দৈর্ঘ্য পীড়ন হোক অথবা আয়তন পীড়ন হোক অথবা আকার পীড়ন হোক, গাণিতিক প্রেজেন্টেশনটা কি? এফ ডিভাইড বাই এ। এই এফ ডিভাইড বাই এ কিন্তু যদিও চাপের সমতুল্য, গত ক্লাসে বলেছি চাপ আর পীড়ন কিন্তু এক জিনিস না, মনে যেন থাকে। সংজ্ঞাটা কিন্তু ভিন্ন, কিন্তু গাণিতিক প্রেজেন্টেশন, গাণিতিক উপস্থাপনাটা কিন্তু একই। তাহলে আমরা তিন ধরনের পীড়ন শিখেছি, তিন ধরনের বিকৃতি শিখেছি। সেরকমই এখন আমরা পীড়ন এবং বিকৃতি নিয়ে একটু আলোচনা করব। পীড়ন এবং বিকৃতির অনুপাত নিয়ে আজকে একটু আলোচনা করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পীড়ন এবং বিকৃতির অনুপাতটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। তো আমরা এখনই বললাম যে যখন আমি একটা বস্তুকে বিকৃত করতে চেষ্টা করছি বা বিকৃত করছি, তখনই কিন্তু বস্তুর ভেতর থেকে কিন্তু একটা পীড়ন কাজ করছে বা হচ্ছে বল কাজ করছে, বিকৃতি প্রতিরোধকারী। তখন প্রশ্ন হচ্ছে এর এই সম্পর্কটা আসলে কি, যে বিকৃতির সাথে পীড়নের সম্পর্কটা কি? এইটাকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী রবার্ট হুক একটা সূত্র দিয়েছেন, পীড়ন এবং বিকৃতির মধ্যে কি রকম সম্পর্ক বজায় থাকে, সেই সম্পর্কটা নিয়ে একটু আলোচনা করব আজকে। তো কি? হুকের সূত্র। হুকের সূত্র, বিজ্ঞানীর নাম কি? রবার্ট হুক। হুকের সূত্র, তোমরা এই বিজ্ঞানীর নামটা শুনে থাকবে, হুকের সূত্র। ঠিক আছে, হুকের সূত্রটা খাটবে কখন? অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু খাটবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। ঠিক আছে, স্থিতিস্থাপক আমি লিখে নিচ্ছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে। তোমরা গত ক্লাসে শিখেছো স্থিতিস্থাপক বিষয়টা, সীমা বিষয়টা কি। ঠিক আছে, যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করে পুনরায় বলটাকে যদি আমরা অপসারণ করি, তাহলে যে ধর্মে বস্তু আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাটাকে আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করে বলটাকে পুনরায় অপসারণ করলে বস্তুটা পুনরায় কোথায়? আগের জায়গায় যদি ফেরত আসে, তাহলে সেই সীমাটাকে আমরা বলছি
স্থিতিস্থাপক সীমা। যদি আমরা ছোট করে বলি, যে মানের বল পর্যন্ত বা যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বা যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটার স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকে। স্থিতিস্থাপক ধর্মটা কি? যে ধর্মের কারণে বস্তুটা, বিকৃত বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, অনেকগুলা কথা কিন্তু বললাম, আগেকার ক্লাসের রিভিউটা কিন্তু দিয়ে দিলাম মোটামুটি। এই টুকটা কথাই কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে হুম স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন, কোন বস্তুর পীড়ন বা কোন বস্তুতে উদ্ভূত পীড়ন, ঠিক আছে, কোন বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। সংক্ষিপ্ত ভাবে এভাবেই লিখবো আমরা, উদ্ভূত প্রযুক্ত লেখার দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে পীড়ন বলতে কিন্তু উদ্ভূত পীড়নটাই হবে, উদ্ভূত বলটাই কিন্তু হবে, কারণ বিকৃতি ঘটানোর পরেই কিন্তু পীড়নের সৃষ্টি হচ্ছে, বিকৃতি ঘটানোর আগে কিন্তু সৃষ্টি হচ্ছে না। এজন্য এটাকে আমরা উদ্ভূত বলেছি, বারবার কিন্তু এটা ব্যাখ্যা করেছি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়নের বিকৃতির সমানুপাতিক। তার মানে খুবই সহজ কথা, সমানুপাতিক কথাটার অর্থ হচ্ছে বিকৃতি বাড়লে কিন্তু পীড়ন বাড়ে। খেয়াল করো, আমরা বারবার বলেছি, ছোট ক্লাস থেকে শিখে আসতেছি যে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে যখন আমি দুইটা চলকের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন একটা অধীন, দেখো বিকৃতির উপর কিন্তু পীড়ন নির্ভর করে, পীড়নের উপর কিন্তু বিকৃতি নির্ভর করে না। সুতরাং আমরা এক্স অক্ষে দিব হচ্ছে পীড়ন, সরি বিকৃতি, আর ওয়াই অক্ষে দিব আমরা হচ্ছে পীড়ন। আমাদের জানা আছে যে এক্স অক্ষে আমরা স্বাধীন চলক দিয়ে থাকি এবং ওয়াই অক্ষে আমরা অধীন চলক দিয়ে থাকি। যেহেতু বিকৃতির উপর পীড়ন নির্ভর করছে, তাহলে পীড়ন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক, আর বিকৃতি হচ্ছে স্বাধীন চলক। তো আমি একটু এটা একটু লিখে নিচ্ছি। পীড়ন, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। অবশ্যই কিন্তু এই কথাটা বলতেই হবে। আমি যদি একটু লাল কালি দিয়ে দেখাই, স্থিতিস্থাপক সীমার কথাটা কিন্তু উল্লেখ থাকতেই হবে, কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যেই শুধুমাত্র হুকের সূত্রটা খাটে। স্থিতিস্থাপক সীমার বাইরে যখন চলে যাব আমরা, তখন কিন্তু হুকের সূত্রটা আর খাটবে না, আর খাটবে না। ঠিক আছে, এবার আসো পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, একেবারে সিম্পল একটা আমরা ডেরিভেশনটা দেখব ছোট্ট করে। পীড়ন ইজ ইকুয়াল টু ধ্রুবক গুণ হচ্ছে বিকৃতি। তোমাদের একটা কথা একটু বলে রাখি, উপদেশমূলক কথা, আমি বারবার কিন্তু চিল্লা পাল্লা করে এক কথা বারবার বলি, বারবার এই কারণেই বলি যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা মাত্র 6টা চ্যাপ্টার বা 8টা চ্যাপ্টারের পরীক্ষা দিয়েছো, এবং এরই মধ্যে হয়তোবা তোমরা অনেকে 3টা 4টা প্রিপারেশন নিয়েছো, তারপরে দেখবা যে তোমাদের নাম্বার কিন্তু ভালো উঠে নাই। পরীক্ষার আগে 6 দিন ছুটি, 6 দিনেই ক্লাস নিয়েছি, তো তখন তোমাকে যখন পুরা চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে বলা হবে, তখন কিন্তু তোমার অবস্থাটা কিরকম হবে। তাই এখন থেকে সাবধান হয়ে যাও, সময় কিন্তু অনেকটা চলে গেছে, বেসিক গুলা অনেকটাই মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এসেছে। যারা পিছিয়ে আছো তারা এই ছুটিগুলাতে একটু কভার করে নেওয়ার চেষ্টা করো, যেগুলো পারো না সেগুলো একটু আন্ডারলাইন করে রাখো, ইন্ডিকেট করে রাখো, ওগুলো ভালোভাবে পড়ো, কমপক্ষে একবার পড়ো। তুমি কিচ্ছু বুঝো না, কোনো সমস্যা নাই, তুমি একবার পড়ো, তুমি কিছু বুঝো না তারপরে তুমি একবার পড়ে রাখো। ঠিক আছে, যেগুলো পড়া হয়ে গেছে অলরেডি, কিন্তু তোমার কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে ক্লাসে অথবা আমার কাছে, কিন্তু তোমার পড়া হয় নাই, শেষ হয় নাই। সেই চ্যাপ্টার গুলো একটু নিজে থেকে একটু পড়ার চেষ্টা করো। এমন তো না যে তুমি কিছুই পারো না, কিছু না কিছু অবশ্যই পারো, কারণ ওগুলো তোমার কানের মধ্যে গেছে কখনো না কখনো, হয় ক্লাসে, নয়তো বা আমার মাধ্যমে, হয়তো বা কোনো মাধ্যমে তোমার কানে কিন্তু গেছে। তুমি পারবা, একটু দেখো, একটু চেষ্টা করো, পড়াশোনাকে একটু গুরুত্বের মধ্যে নিয়ে আসো। তোমরা রেজাল্ট খারাপ করো অনেকেই, এক সাবজেক্ট হোক 2 সাবজেক্ট হোক, তোমাদের কাছে মনে হয় অনেক সময় যে কিছু না, আমরাও হয়তো অনেক সময় বলি যে ব্যাপার না, সামনে এগিয়ে যাও, কিন্তু তোমাকে নিয়ে কিন্তু তোমার ফ্যামিলি টেনশন করে, যে এত কষ্ট করে পাঠালাম, এটা ওটা, মেয়েটা ছেলেটা খারাপ করলো। সেটা থেকে তোমার কিন্তু আসলে জবাবদিহিতা করা দরকার নিজেই নিজেকে, যে আমি এটা কি করলাম, এটা আমার হচ্ছে কেন, ওটাকে আমাকে ওভারকাম করতে হবে। পজিটিভ চিন্তা করো, ঠিক আছে, পজিটিভলি চিন্তা করে সামনের দিকে আগানোর চেষ্টা করো। যেহেতু পিছিয়ে গেছো, যারা পিছিয়ে গেছো আরো আগানোর চেষ্টা করো। আশা রাখি যদি চেষ্টা থাকে কেউ পিছিয়ে থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। চেষ্টা যদি থাকে এবং চেষ্টা অনুসারে কাজ করতে থাকো, পিছিয়ে কেউ থাকবে না। পীড়ন ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বিকৃতি। ঠিক আছে, পীড়ন ভাগ বিকৃতি। আমরা
এক পাশে পীড়ন আর বিকৃতিকে নিয়ে আসলাম, ডান পাশে ধ্রুবক রাখলাম। তো দেখো, খেয়াল করে দেখো, পীড়ন এবং বিকৃতির অনুপাত কিন্তু ধ্রুবক আমরা পাচ্ছি। পীড়ন আছে উপরে, নিচে আছে বিকৃতি। খেয়াল করবো, উপরে পীড়ন, নিচে কিন্তু বিকৃতি। যখন আমরা একটা অনুপাতকে কথার মাধ্যমে তত্ত্বীয়ভাবে প্রকাশ করি, উপরে যে চলকটা থাকে সেটাকে আগে উচ্চারিত করতে হয়, আগে লিখতে হয়। প্রেজেন্টেশনটা এরকমই। আর নিচে যেটা থাকে সেটা পরে বলতে হয়, পরে লিখতে হয়। তা আমি যদি বলি যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, হ্যাঁ ওকে। কিন্তু আমি এই প্রেজেন্টেশনটাকে যদি বলি বিকৃতি এবং পীড়নের অনুপাত ধ্রুবক, হবে না। কারণ এটার মধ্যে এই ধ্রুবককে আমি সংজ্ঞায়িত করব। এই ধ্রুবকের নাম দেওয়া হয়েছে, যেহেতু আমরা স্থিতিস্থাপকতা বিষয়ক একটা সূত্র পড়ছি, এই ধ্রুবকের নাম দেওয়া হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি পীড়ন এবং বিকৃতির অনুপাত ধ্রুবক হয় তাহলে বিকৃতি এবং পীড়নের অনুপাত ধ্রুবক। হ্যাঁ, সেটার অনুপাত অবশ্যই ধ্রুবক হবে, কিন্তু আমরা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হচ্ছে পীড়ন এবং বিকৃতির যে অনুপাতটা পাওয়া যায় সেটাকেই সংজ্ঞায়িত করা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বারা। তাই আমি ইচ্ছা করলেই তুমি এটাকে উল্টায় বলতে পারবো না। যদি ওনারা স্বীকৃতভাবে গোটা বিশ্বব্যাপী বলতো যে বিকৃতি এবং পীড়নের অনুপাত ধ্রুব সংখ্যা, তখন কিন্তু আমরা তাই বলতাম। কিন্তু বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি কোনটা? পীড়নটা থাকবে উপরে, বিকৃতি থাকবে নিচে। তাহলে যে অনুপাতের মানটা পাবো সেই মানটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক হিসেবে সংজ্ঞায়িত করেছি। তাই আমরা কিন্তু এভাবেই এটাকে চিনবো, এভাবেই এটাকে পড়বো এবং এটাকে আমরা প্রেজেন্ট করব। কি বলবো? দেখো, আমি যদি বলি স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা দাও, তখন আমি কি বলবো? এই কথাটাই বলবো যেটা আমরা লিখেছি। কিন্তু এই কথাটার মধ্যে এই যে লাল কালি দ্বারা যেটা আমরা ইন্ডিকেট করে রেখেছি স্থিতিস্থাপক সীমা, এটা বলতে হবে, কিন্তু অবশ্যই এটা বলতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। একেবারে সহজ একটা সংজ্ঞা, গাণিতিক সংজ্ঞা। মনে রাখবা, যেখানে গাণিতিক সংজ্ঞা আছে সেখানে কিন্তু আমাদের সংজ্ঞাগুলো একেবারে প্রেজেন্ট করা খুবই সহজ হয়ে যায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এবার দেখো, তিনটা সংজ্ঞা একে একে বলবো, লিখবো না, একে একে বলবো, পরে ওগুলোকে সেপারেটলি ওগুলোর ব্যাখ্যা দিব। ওকে, দেখো, প্রথমে আমি যদি উপরে দৈর্ঘ্য দিই, নিচেও দৈর্ঘ্য দিই, তাহলে এই ধ্রুবকের এই গুণাঙ্কের নাম হয়ে যাবে দৈর্ঘ্য গুণাঙ্ক। আমি বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে, একবার শুনলেই তোমার এগুলো পারার কথা, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে দৈর্ঘ্য গুণাঙ্ক বলা হয়। নাম্বার 1। নাম্বার 2, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আয়তন গুণাঙ্ক বলা হয়। 3 নাম্বার, এবার বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আকার গুণাঙ্ক বলা হয়। দেখো, চারটা সংখ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক শিখলাম। দেখো, একটু আমি এক নজরে তোমাদেরকে বলতে চাই, বিকৃতি 3 ধরনের, পীড়ন 3 ধরনের, এবং এই তিনটা দৈর্ঘ্য, আয়তন এবং আকার নিয়ে যদি আমরা এই অনুপাতগুলোও করি সেম ভাবে, তাহলে তিনটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা পেয়ে থাকি। সহজ জিনিস, এবং এটার গাণিতিক প্রেজেন্টেশনটা আমি একে একে তোমাদের অবশ্যই দেখাবো। দেখবা যে কত সহজ, মানে মুখস্থ করার আর কোনো প্রয়োজন নেই। খালি একটু মনে রাখি যে পীড়ন ভাগ বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন আয়তন বিকৃতি, আকার পীড়ন আকার বিকৃতি। নামও কিন্তু ওটার সঙ্গেই মিল রেখেই রাখা হয়েছে, দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং শেষ কি আকার গুণাঙ্ক। ঠিক আছে? পীড়ন মানে কি? পীড়ন মানে বল ভাগ ক্ষেত্রফল, গাণিতিক প্রেজেন্টেশন। আর বিকৃতি মানে কি? বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন ভাগ হচ্ছে আদি অবস্থা। লিখবো, আবার এগুলো আবার লিখবো, আমি একবার বললাম। এবার আমরা যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি, এটা লেখচিত্রের প্রেজেন্টেশনটা আমি দেখাতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় ব্যাখ্যা আসে যে পীড়ন এবং বিকৃতি লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। ওকে, দেখো, ব্যাখ্যা করে দেখাচ্ছি। তো আমরা মনে হয় সেই ফার্স্ট ইয়ারে সেই আদর্শ গ্যাস থেকে শুরু করেছি চিত্র প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। সাধারণত যদি প্রপোর্শনাল থাকে, সমানুপাতিক থাকে, তাহলে y = mx টাইপের রেখা হয়, অথবা y = mx + c টাইপের রেখা হয়। কখন কোনটা হবে? যে দুটা চলককে আমরা প্রেজেন্ট করব সেই দুটা চলকের মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রেজেন্ট করব।
মুখস্থ বিদ্যার মধ্যে কিন্তু আমি যাচ্ছি না, আমি মুখস্থ বিদ্যা এড়িয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করি। অনেক কিছু তোমার মুখস্থ করার জন্য তোমার মেমোরি ফাঁকা দরকার, এই জন্য আমি ফাঁকা রাখার চেষ্টা করি মেমোরিটা। ওকে, এই যে এদিকে দিব কি, আগেই বলেছি, এদিকে আমি বিকৃতি দিব, এদিকে আমি বিকৃতি দিব, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিকৃতির উপর কি নির্ভর করে, পীড়ন নির্ভর করে, তাহলে আমরা ওয়াই অক্ষে দিব হচ্ছে পীড়ন। ওয়াই অক্ষে সবসময় আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক দিয়ে থাকি, বিকৃতির উপর পীড়নটা নির্ভর করে, তাই আমরা পীড়নটাকে দিয়েছি অধীন চলকের জায়গায়, আর বিকৃতিটাকে দিয়েছি আমরা স্বাধীন চলকের জায়গায়। এখন তোমাদেরকে বলি, এটা y = mx + c টাইপের রেখা হবে নাকি y = mx রেখা হবে? খেয়াল করো তো, যখন একটু বিকৃতি হয় নাই তখন কি কোনো বল, কোনো পীড়ন কি উদ্ভূত হবে? না, হবে না। যখন একটু তুমি বিকৃত করো নাই একটা বস্তুকে, জাস্ট তার স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে একটু কিন্তু পীড়ন আমরা পাবো না। তাহলে একটু পাবো না কথাটার অর্থ হচ্ছে জিরো, তার মানে জিরো বিকৃতির জায়গায় জিরো পীড়ন হবে। তাহলে আমাদের এই রেখাটা হবে y = mx টাইপের রেখা হবে। এই যে y = mx টাইপের রেখা হলো। আচ্ছা, হলো। এরপর দেখো তো, y = mx টাইপের রেখা দিলাম আমি, a পর্যন্ত দিলাম, ঠিক আছে, এটা পি দিলাম আমি, তোমাদের বইতে অনেক বইতে পি আছে, পি দিলাম, পি এ বি সি, এটা কোনো ব্যাপার না। এবার একটু খেয়াল করো তো, ও থেকে পি পর্যন্ত কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। কেন? কারণ আমার স্থিতিস্থাপক সীমার মধ্যেই কিন্তু পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক, একেবারে স্পষ্ট করে হুক বলে দিয়েছেন এবং প্রমাণিত সূত্র। তাহলে এই পর্যন্ত। এরপর যখন স্থিতিস্থাপক সীমাটা পার হলো, তখন কি পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হবে? প্রশ্ন হচ্ছে না, তখন তো আর সমানুপাতিক হবে না। সমানুপাতিক যদি না হয়, তাহলে যে ভাবে বিকৃতি বাড়বে সেইভাবে কি পীড়ন কিন্তু বাড়বে না, এলোমেলো হয়ে যাবে। এখন এলোমেলো হয়ে যাবে, এখন মানে পীড়ন এবং বিকৃতির মধ্যে যে এখন সম্পর্কটা সমানুপাতিক, সেটা আর থাকবে না। কোথাও দেখবো যে তার যেটা তুমি টানছো, মনে করো রাবারটা কোথাও চিকন হয়ে গেছে, রাবারটা কখনো সরু হয়ে গেছে, বা আগে যেরকম তোমার হচ্ছে বিকৃত হচ্ছিল, এখন ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসতেছে না, এলোমেলো অবস্থা হয়ে গেছে। এই এলোমেলো অবস্থাটাকে আমরা এখানে এভাবে এলোমেলো ভাবে দেখাচ্ছি, এই যে এভাবে দেখাচ্ছি, ঠিক আছে, এভাবে দেখালাম, এইরকম দেখালাম। ওকে, তাহলে এখন এইখানে দেখো তো খেয়াল করে, যে এই পয়েন্টে আসলো, মনে করে এটা কিউ পয়েন্টে আসলো, এই কিউ পয়েন্টে আসলো, তাহলে এই পি যখনই পার হয়ে গেছে, তখনই তোমাকে যদি বলা হয়, তাহলে পি পার হয়ে গেছে মানে কি, স্থিতিস্থাপক সীমাটাকে অতিক্রম করে গেছে, স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে গেছে। আর স্থিতিস্থাপক সীমা যখন অতিক্রম করছে, তখন হুকের সূত্রটা কিন্তু মেইনটেইন হচ্ছে না, হুকের সূত্র মেইনটেইন আর করছে না, মেনে চলছে না। তাহলে আমাকে যদি একটা চিত্র দিয়ে বলে যে এই চিত্রে কোন রেখাটি হুকের সূত্র মেনে চলে, আমরা বলবো ওপি রেখা। এই যে ওপি রেখা, এই পর্যন্ত আমি বড় করে লাল চিহ্ন কোণ দিলাম, যে পর্যন্ত আমার সমানুপাতিক আছে, একেবারে সরল রেখা আছে। সরল রেখার পরে কি হয়েছে, এলোমেলো হয়ে গেছে, তার মানে বিকৃতি যে অনুপাতে হচ্ছে, পীড়ন সেই অনুপাতে হচ্ছে না। কোথাও ওই রাবার যে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি, রাবার কোথাও বাঁকা হয়ে গেছে, কোথাও বা একটু সরু হয়ে গেছে, এরকম কত দূর পর্যন্ত চলে, মনে করো এই পর্যন্ত চলে, মনে করো আর পয়েন্ট পর্যন্ত চলছে, যে ওই পি থেকে আর পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, পি থেকে আর পয়েন্ট পর্যন্ত ওই কোনো একটা জায়গায় স্প্রিং এর ক্ষেত্রে বা রাবারের ক্ষেত্রে বা তারের ক্ষেত্রে কোনো এক জায়গায় শুরু হয়ে গেছে, তার মানে ওই বস্তুটাকে ছেড়ে দিলে আগের অবস্থায় আর ফিরে আসতেছে না। আগেই বলেছি, স্থিতিস্থাপক সীমাটাকে আমরা ওই বল বলছি যে পর্যন্ত বিকৃত করলে, যে পর্যন্ত বল প্রয়োগ করলে ছেড়ে দিলে আগের অবস্থায়, অপসারণ করে নিলে আগের অবস্থায় ফিরে আসে। তাহলে আমি এই পি পর্যন্ত কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে, তার মানে পি যখন পার হয়ে গেছে তখন কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসতেছে না। তো এরকম করতে করতে দেখা গেল যে কিউ পর্যন্ত যখন আমি বল প্রয়োগ করেছি, বিকৃত করেছি, মানে বিকৃতি আরো বাড়াচ্ছি, এই দেখো পি পর্যন্ত আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আগের অবস্থায়, একেবারে শূন্য অবস্থায়, শূন্য মানে কি, একেবারে স্বাভাবিক অবস্থায়। মনে করো আমার একটা রাবার 5 সেন্টিমিটার ছিল, বল প্রয়োগ করে টেনে ছেড়ে দিয়েছি, আবার আগের 5 সেন্টিমিটার জায়গায় ফিরে এসেছে, তাহলে আমি বলতেছি শূন্যতে ফিরে এসেছে। কিন্তু আমি বললাম একটা রাবার 5 সেন্টিমিটার ছিল, টেনেছি স্থিতিস্থাপক সীমার বাইরে বল প্রয়োগ করে, তখন কিন্তু 5 সেন্টিমিটার আর আসে না, ছেড়ে দেওয়ার পরে কতখানি আসছে, মনে করো 6 সেন্টিমিটার আসছে। সেই জায়গাগুলো কিন্তু এই জায়গাটা, সেই জায়গাটাকে যদি আমি একটু দেখাই তোমাদের লাল কালি দিয়ে, এই যে মনে করো হচ্ছে এই কিউ পয়েন্টে যখন আসছে, মনে করো এই যে কিউ পয়েন্টে যখন আসছে, আমি যে এই যে দেখালাম, এই কিউ পয়েন্টে যখন আমি বল প্রয়োগ করেছি এলোমেলো ভাবে, তখন একটা স্থায়ী বিকৃতি ঘটে গেছে। তার মানে আমার রাবার আর বল প্রয়োগ করার পর ছেড়ে দিলে 5 সেন্টিমিটারে আর আসতেছে না, কত সেন্টিমিটার আসতেছে, 6 সেন্টিমিটার ফর এক্সাম্পল।
আমার রাবার ছিল 5 সেন্টিমিটার রাবার, বল প্রয়োগ করে টেনে ছেড়ে দিয়েছি, এখন রাবার হয়ে গেছে 6 সেন্টিমিটার। মানে এটাকে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি। 5 সেন্টিমিটারে আসার কথা, সে এখন যতই আরেকটু বল টেনে ছেড়ে দিচ্ছে, এখন সে 6 সেন্টিমিটারে আসতেছে। তার মানে স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেছে কতদূর পর্যন্ত? এই যে কিউ পয়েন্ট। ঠিক আছে, তো এই যে আমি ও, এখানে আমি যদি বলি এখানে নাম দেওয়া টি, টি পয়েন্ট দিলাম, তাহলে এই ও টি কে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি। ও টি কে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি। তার মানে এখন বস্তুটাকে টেনে ছেড়ে দিলে এখন টি পয়েন্টে ফিরে আসতেছে, এখন আর ও পয়েন্টে কিন্তু ফিরে আসে নাই, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাই। তার মানে ও থেকে টি পর্যন্ত ও আগে ছিল, এখন টি তে ফিরে আসতেছে, তার মানে এখন স্থায়ী বিকৃতি হয়ে গেছে। আমি উদাহরণস্বরূপ যেটাকে বলছি 1 সেন্টিমিটার, আগে 5 সেন্টিমিটার ছিল, বস্তুটাকে বল টেনে ছেড়ে দিলে আবার 5 সেন্টিমিটার ফিরে আসতো সীমার মধ্যে, সীমার বাইরে যে এই যে কিউ পয়েন্টে যখন আসছি, এই পয়েন্টে বিকৃতি যখন করছি বা তার বড় বিকৃতি যখন করছি আমরা, তখন এবার বল টেনে ছেড়ে দিলে ওই 6 সেন্টিমিটারে ফিরে আসতেছে। তার মানে ওই 1 সেন্টিমিটার একটা স্থায়ী বিকৃতি ঘটে গেছে, সে আর 5 সেন্টিমিটারে ফিরে আসতেছে না, সে কোথায় আসতেছে? 6 সেন্টিমিটারে ফিরে আসছে। এটার নাম হচ্ছে স্থায়ী বিকৃতি। দেখো এই একটা চিত্র বোঝাতে কিন্তু আমি অনেক সময় নিলাম, কিন্তু স্থায়ী বিকৃতি এই পয়েন্ট এরকম কতক্ষণ পর্যন্ত চলে? আর পয়েন্ট পর্যন্ত চলে, কোথাও তার শুরু হয়ে গেছে, এরকম হয়ে গেছে, সেরকম হয়ে গেছে, এরকম করতে করতে আরো বিকৃতি যখন ঘটাচ্ছি, তখন আরো বিভিন্ন জায়গায়, তারের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, শুরু হতে হতে এই এস পয়েন্টের নাম হচ্ছে সহন সীমা। এস এর নাম হচ্ছে সহন সীমা, অসহ বল, সহন সীমা। তার মানে এই পয়েন্টে যখন আমি বিকৃত করছি, তখন কিন্তু বস্তুটা ছিঁড়ে গেছে, তখন কিন্তু বস্তুটা ছিঁড়ে গেছে। তাই এদিকে কিন্তু আর আমি কোনো চিহ্ন দিই নাই, কলমের কোনো দাগ দিই নাই, তার মানে এখানে বস্তুটা একেবারে ছিঁড়ে গেছে। কোথায়? এই এস পয়েন্টে আসলে। ঠিক আছে, এমনি আর পয়েন্ট পি এর পরে কিন্তু এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হতে হতে কোথাও বিভিন্ন জায়গায় তার সরু টরু হয়ে চিকন মিকন হয়ে এস পয়েন্ট পর্যন্ত এসে আর সহ্য করতে পারলো না বিকৃতি, ওখানে কি হয়ে গেছে? একেবারে বস্তুটা ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে। এটাকে জন্য বলতেছি আমরা সহন সীমা। ঠিক আছে, এবং এই আর পয়েন্টকে আমরা বলছি নতিবিন্দু, নতিবিন্দু। ঠিক আছে, নতিবিন্দু বা ইএল পয়েন্ট। ওকে, নতিবিন্দু, নতিবিন্দু পর্যন্ত কি হয়েছে? মোটামুটি একটা মোটামুটি কি হয়েছে? ওই যে আগের অবস্থায় ফিরে আসতেছে, মানে ওই যে 6 সেন্টিমিটার যেটা বলছি আমরা, স্থায়ী বিকৃতি হয়েছে ঠিক আছে, তারপর আগের অবস্থায় মোটামুটি ফিরে আসতেছে। আর এটা যখন আরো পার করে দিচ্ছি, আর পয়েন্টটা যখন আরো পার করে দিচ্ছি, তখন আর আগের অবস্থাতে ফিরে আসতেছে না ঠিকঠাক মতো, ওই তার তার চিকন হয়ে গেছে, সরু হয়ে গেছে, বাঁকা হ্যাঁকা তেরা হয়ে গেছে, সহ্য করতে পারছে না, একেবারে হচ্ছে ওই ভেঙে গেছে লাস্ট পর্যন্ত, ছিঁড়ে গেছে লাস্ট পর্যন্ত। এই জন্য এটাকে বলতেছি আমরা সহনসীমা। এটা গেল পীড়ন এবং বিকৃতির লেখচিত্রে উপস্থাপন। প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে বুঝিয়েছি, এইভাবে তুমি তোমার লেখচিত্রে তোমাদের আমি দেখলাম, অবাক হয়ে গেলাম আমি, মানে তুমি ওই গভীরতার সাথে জি এর একটা গ্রাফ দাগিয়েছো, এতবার করেছি, দু একটা খাতা দেখলাম যে এক্স অক্ষে কোনটা দিয়েছো, এ ওয়াই অক্ষে কোনটা দিয়েছো, এটাই ভুল করেছো। এইটা তো ভুল করার কথা না রে বাবা। পরীক্ষায় মহাকর্ষ চ্যাপ্টার থেকে পরীক্ষা আসছিল এবার 2 মার্কের জন্য, যে এক্স অক্ষ বরাবর আমরা দিয়েছিলাম হচ্ছে গভীরতা বা উচ্চতা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা অভিকর্ষ ত্বরণ দিয়েছিলাম। এগুলো ভুল হওয়ার কথা না। আমি গ্রাফ এত সুন্দর করে এত ডিটেলস করে ব্যাখ্যা করি, কোথায় কোন চলক বসবে মুখস্থ করায় না, কিন্তু এটাও কিন্তু আমি ব্যাখ্যা দিই যে কোনটায় কোন চলকটা দিতে হবে আমাদের, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাখ্যা দিয়ে তারপর বোঝাচ্ছি। তারপরে ভুল হওয়ার কথা না। কিছু কিছু ভুল হচ্ছে কেন, একটু আইডেন্টিফাই করো নিজেকে। তুমি ওটা বুঝো নাই, বুঝো নাই কিন্তু ওটা ভুল না। তুমি যেটা বুঝো নাই সেটা কিন্তু ভুল না। ঠিক আছে, তুমি এটা পারো না। আর যেটা তুমি ভুল মানে কি, যে আমি পারি কিন্তু ওই লিখতে লিখতে এদিক ওদিক হয়ে গেছে, এটা ঠিক আছে। বুঝে বুঝে পড়বা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা গ্রাফ, প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, ফিজিক্স ম্যাথে বুঝে বুঝে পড়বা, ব্যাখ্যা ছাড়া পড়বা না, ব্যাখ্যা ছাড়া পড়বা না, মনে থাকবে না। 10টা চ্যাপ্টার মাথার মধ্যে পরীক্ষার হলে নিয়ে যাওয়া একটা সহজ ব্যাপার না, মুখস্থ করে নিয়ে, এটা ফিজিক্স কিন্তু মাথায় রেখো। তাহলে আমরা পীড়ন বিকৃতির ইয়েটা শিখলাম, ঠিক আছে। এটাকে অবশ্য অনেক ভার সম্প্রসারণ লেখচিত্র বলা হয়, ভার সম্প্রসারণ লেখচিত্র বলা হয়। মানে ওই বল প্রয়োগ করলে, বলকে আমরা কি বলি, ভার বা ওজন বলি না, যে কোনো তারে যদি আমরা ওজন দিই তাহলে একটা বিকৃতি ঘটে না, তাহলে এই জন্য এটাকে ভার সম্প্রসারণ লেখচিত্র অনেক সময় বলা হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা পীড়ন বিকৃতির অনুপাতের যে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম। এবার আমরা একটা একটা করে গুণাঙ্ক আলোচনা করব, পীড়ন এবং বিকৃতির অনুপাত। যদিও অলরেডি বলে ফেলেছি, এখন আমরা গাণিতিক প্রকাশটা শিখবো, খুবই সহজ। আমার মনে হয় না যে
এখন পড়ার পরে আবারও নতুন করে মুখস্থ করতে হবে। আশা রাখি মুখস্থ করার দরকার হবে না, দরকার হবে না। লিখে রাখছি, প্রথমে আমরা লিখে রাখছি পীড়ন। যে কোনো ধরনের পীড়ন মানে হচ্ছে গাণিতিক প্রেজেন্টেশন হচ্ছে এফ ডিভাইড বাই এ। যে কোনো পীড়ন, যে কোনো বলে তিনটা, যে কোনো ধরনের পীড়ন। এবার কিন্তু গণিতে আসলাম, কিন্তু এবার কিন্তু আমি গণিতে চলে আসলাম। ঠিক আছে, যে কোনো পীড়নের প্রেজেন্টেশন কি এফ ডিভাইড বাই এ। আর বিকৃতির প্রেজেন্টেশন কি, গাণিতিক প্রেজেন্টেশন নিয়ে কিন্তু কথা বলছি আমি, কিন্তু এখন আর ফিজিক্স পড়াচ্ছি না, এখন গণিত নিয়ে আলোচনা করব। বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন। উপরে থাকবে কি পরিবর্তন, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তন হলে আয়তনের পরিবর্তন, আকার হলে আকারের পরিবর্তন। নিচে কি আদি অবস্থা, দৈর্ঘ্য হলে আদি দৈর্ঘ্য, আয়তন হলে আদি আয়তন, আর আকার হলে আদি আকার বা ঠিক আছে আদি অবস্থা। আমি সংক্ষেপে মনে রাখার জন্য এটা বললাম। তাহলে বিকৃতির প্রেজেন্টেশন কি, বিকৃতির প্রেজেন্টেশন হচ্ছে পরিবর্তন ভাগ আদি অবস্থা। পীড়নের প্রেজেন্টেশন কি, যে কোনো ধরনের পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আর স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রেজেন্টেশন কি, তিনটাই জিনিস এখানে, কিন্তু তিনটাই জিনিস আর নাই। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রেজেন্টেশন হচ্ছে পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি, পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি, পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি। এই তিনটা কিন্তু আমাদের প্রেজেন্টেশন, 1 2 3। ঠিক আছে, এবার আমরা একে একে যাচ্ছি, খেয়াল করবা। 1 নাম্বার, 1 নাম্বার, এবার আমরা দৈর্ঘ্য গুণাঙ্ক যাব। স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা পার্ট কি দৈর্ঘ্য গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক দেখো কত সহজ, দৈর্ঘ্য গুণাঙ্ক। তো দৈর্ঘ্য গুণাঙ্ক তো দৈর্ঘ্য গুণাঙ্ক ইজিক্যালটা আমি লিখবো এখানে, খেয়াল করে দেখো। উপরে তাহলে কি যাবে দৈর্ঘ্য পীড়ন, নিচে কি যাবে দৈর্ঘ্য বিকৃতি। যেহেতু আমি দৈর্ঘ্য বলেছি তাহলে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি লিখে ফেলো। দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন ভাগ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। দেখো খেয়াল করো, দৈর্ঘ্য গুণাঙ্ক বুঝতে পেরেছো? এই দৈর্ঘ্য গুণাঙ্ক ইয়াং নামে একটা ব্যক্তি আছে, ব্যক্তি বলতে বললে ভুল হবে, বিজ্ঞানী ছিল, তোমরা নাম শুনেছো ইয়ং, টমাস ইয়ং। এই ইয়াং কি বলে দৈর্ঘ্য গুণাঙ্ক নির্ণয়ের একটা সারলির পদ্ধতি বর্ণনা করেছেন। ঠিক আছে, একটা পদ্ধতি আছে যে গুণাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, দৈর্ঘ্য গুণাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। তার নাম অনুসারে এই দৈর্ঘ্য গুণাঙ্ককে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। এটা একটু মনে রাখতে হবে, না মনে রাখলে তো তোমাকে ইয়ং এর গুণাঙ্ক বললে তুমি কি বুঝবা, দৈর্ঘ্য গুণাঙ্ক বুঝবো আমরা। তো লিখে ফেলছি আমরা ইয়ং এর গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্কের আর একটা কথা কি ইয়ং এর গুণাঙ্ক প্রকাশ করা হয় কি দ্বারা, ওয়াই দ্বারা, প্রকাশ করা হয় কি দ্বারা ওয়াই দ্বারা। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু দৈর্ঘ্য পীড়ন। বলো তো দৈর্ঘ্য পীড়ন, এখনই বলেছি দেখো, এখানে অন্য জায়গায় যাওয়ারই দরকার নাই, এইটুকা দিয়ে আমি টোটাল পড়া শেষ করে দিব। উপরে থাকবে কি এফ ভাগে যে কোনো পীড়ন হচ্ছে, উপরে থাকবে হচ্ছে এফ ডিভাইড বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতি, কিন্তু বিকৃতি মানে কি পরিবর্তন, পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্য বিকৃতি মানে কি দৈর্ঘ্য পরিবর্তন ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য। দেখো হয়ে গেছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমি এখানে কি লিখবো, ওয়াই লিখবো, ওয়াই লিখলাম। এই দেখো তো আমি যদি একটু আড়াআড়ি করে উপরে নিচে করি তাহলে এখানে হবে এফ এল, নিচে হবে হচ্ছে এ এল। এইটাই আমি আরেকবার লিখলাম এফ এল ডিভাইড বাই হচ্ছে এ এল। তাহলে আমরা ইয়াং এর গুণাঙ্ক কত পেলাম, এফ এল ডিভাইড বাই এল। এফ মানে হচ্ছে বলটা, এলটা কি আদি দৈর্ঘ্য, এটা কি যে তারে আমি বল প্রয়োগ করছি বা বল প্রযুক্ত হচ্ছে বা বল উদ্ভূত হচ্ছে, সে তার হলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের ক্ষেত্রে আমরা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর হচ্ছে এলটা হচ্ছে ছোট হাতের এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা বৃদ্ধি হতে পারে সেটা হ্রাসও হতে পারে। খেয়াল করবো আমরা, আমরা যদি দৈর্ঘ্যের পরিবর্তনটা হ্রাস হয় তাহলে এখানে আমরা পজিটিভ লিখবো। মনে করে একটা বললো যে দেখো খেয়াল করো কথাটা, একটি তারের আদি দৈর্ঘ্য 1 মিটার, বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য হলো হচ্ছে 1.5 মিটার। তখন আমি কি লিখবো 1.5 মিটার, কিন্তু তখন আমি লিখবো হচ্ছে 1.5 বিয়োগ হচ্ছে 1, সেটা হবে হচ্ছে আমাদের ছোট হাতের এল এর মান। ছোট হাতের এল মানে কি দৈর্ঘ্য পরিবর্তন। এবার যদি বললো যে একটা তারের দৈর্ঘ্য ছিল হচ্ছে 1 মিটার, বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য হলো 0.5 মিটার, এবার কমে গেছে, কমতে পারে না, হ্যাঁ কমতে পারে। তখন আমরা ছোট হাতের এল কিভাবে বের করবো, এই অঙ্কে করার জন্য আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, 1 বিয়োগ 0.5 লিখবো। আমরা কিন্তু 0.5 চূড়ান্ত থেকে আমরা কিন্তু আদিটা বাদ দিচ্ছি না, কারণ আমরা এখানে জাস্ট ইয়াং এর গুণাঙ্কটা বের করছি, তাই আমরা এখানে নেগেটিভটা নিচ্ছি না। আমরা চূড়ান্ত থেকে আদিটা আমরা সাধারণত বিয়োগ করে থাকি। মনে করো একটা তারের দৈর্ঘ্য আদি থেকে চূড়ান্ত অবস্থা হলো
কোনটা বড় কোনটা ছোট এটা খালি আমি দেখব। ওখান থেকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তনটা বের করে নিব। দৈর্ঘ্য হ্রাস হলে আমরা হ্রাসটা আমরা ওই এলটা আমরা বের করব বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে, ঠিক আছে? আমরা কিন্তু নেগেটিভ চিহ্নটা নিব না যে শেষ অবস্থা থেকেই আমি আদি অবস্থাটা বিয়োগ করব, নো, এখানে আমরা সেটা নিচ্ছি না। আমরা জাস্ট এখানে ইয়াং এর গুণাঙ্ক যখন আমরা বের করব তখন আমরা পজিটিভ মানটা কিন্তু কনসিডার করব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের ইয়াং এর গুণাঙ্ক নির্ণয় সূত্র অলরেডি হয়েছে, আমি এটাকে আরেকটু সুন্দরভাবে বলবো। তাহলে আমরা এই সূত্রটা আমি মুখস্থ করব, ঠিক আছে? মুখস্থ মনে হয় না যে করা লাগবে নতুন করে, এটা মুখস্থ করার দরকার নাই, এই যে এটা মুখস্থ করো। উপরে কি পীড়ন, নিচে কি বিকৃতি, পীড়ন ভাগ বিকৃতি সাজালে কি পাওয়া যায়? এফ এল ভাগে এল পাওয়া যায়, ঠিক আছে? এইটা মনে না থাকলে, এইটা মনে না থাকার কোনো কারণ নাই, কারণ পীড়ন মানে এফ ভাগে আর দৈর্ঘ্য বিকৃতি মানে ছোট হাতের এল ভাগ বড় হাতের এল, ঠিক আছে? ওকে, এইবার এই সূত্রটা নিয়ে একটু কথা বলবো। এই সূত্রটা নিয়ে একটু কথা বলবো, 2 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে একটা আসে, ভালোভাবে খেয়াল করো, কোনো মুখস্থ বিদ্যা না। y is equal to পেয়েছি আমরা fl ডিভাইড বাই হচ্ছে al। তা আমি বললাম যে a is equal to হচ্ছে 1 মিটার স্কয়ার, তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো 1 মিটার স্কয়ার। ফর এক্সাম্পল একটা তার নিয়ে কথা বলছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 1 মিটার স্কয়ার, এবং ছোট হাতের l is equal to বড় হাতের l। এই জিনিস এটা যদি হলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি y is equal to f ইনটু বড় হাতের l ডিভাইডেড বাই 1 ইনটু বড় হাতের l, বা y is equal to পাচ্ছি f। দেখো ভালো করে খেয়াল করো, y is equal to f পাচ্ছি। এখান থেকে আমি কি বুঝলাম, আমি একটু ভালো করে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। যা যা লিখেছি গণিত দিয়ে যা যা লিখেছি সেটাকে আমরা যদি আমি তত্ত্বীয় ভাবে বলি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো। ছোট হাতে রেল ইজ ইকুয়াল টু বড় হাতে রেল কথাটার অর্থ কি? দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আদি দৈর্ঘ্যের সমান। তার মানে আমার কাছে একটা তার আছে মনে করো 5 সেন্টিমিটারের মনে করো, ঠিক আছে? আমি এমন একটা বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে হলো 10 সেন্টিমিটার। তার মানে 5 ছিল, হলো কত? 10। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো কত? 5 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হলো আদি দৈর্ঘ্যের সমান। যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা কার সমান দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? আদি দৈর্ঘ্যের সমান, ঠিক আছে? এই এল ইজ ইকুয়াল টু এল কথাটার অর্থ। ওকে, এবার আমি যে জিনিসটা পেলাম সেটাকে একটু ব্যাখ্যা করে বলি তো। যে কোনো একটা তার নিয়ে কথা বলছি মনে করো, ঠিক আছে? কোনো একটা তার মনে করো, একটা ইস্পাতের তার হতে পারে, একটা লোহার তার হতে পারে, ইস্পাতের তার নিয়ে কথা বললাম। তো ইস্পাতের তার নিয়ে যদি কথা বলি, ইস্পাতের তারের ক্ষেত্রফল মনে করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো হচ্ছে 1 মিটার স্কয়ার বা একক ক্ষেত্রফল। আর তো এখন আমি যদি বলি দেখো তো, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুতে, এখন আমি ইস্পাতে গেলাম না, যে কোনো বস্তু, কঠিন বস্তু মনে করো, একক ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুতে দৈর্ঘ্য বরাবর যে বল প্রয়োগ করলে, খেয়াল করো, যে বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, সেই বলটার নাম আমরা পাচ্ছি কি? ইয়াংয়ের গুণাঙ্ক। কথা কিন্তু কঠিন না, যা যা লিখেছি সেটাকে আমরা মুখে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম, বললাম। দেখো আবার বলছি, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুতে দৈর্ঘ্য বরাবর, যেহেতু দৈর্ঘ্য নিয়ে কথা বলছি, দৈর্ঘ্য বরাবর যে বল প্রয়োগ করলে কি হয়? বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, সেটিই হলো ইয়ংয়ের গুণাঙ্ক। সেটিই হলো ইয়ংয়ের গুণাঙ্ক। এখন তোমাকে বললাম কোন বস্তুর, ইস্পাতের তার নিয়ে এবার কথা বলি। ইস্পাতের তারের, দেখি বুঝতে পারি কিনা, ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2 মার্কের জন্য কিন্তু আসে। বলতে কি বুঝো? বলতে বুঝায় কি? বলতে বুঝায়, কমা দিলাম। আমাদের যে 2 মার্কের জন্য আসে, তাহলে ওই আগে যে কথাটা বললাম সেটা বলে নিব, বলে নেওয়ার পরে বলবো ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে বুঝায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, আমি লিখে দিচ্ছি, দেখি না বোঝার কোনো কারণ নেই, প্রস্থচ্ছেদের, এগুলো মুখস্থ করা পসিবল না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কি নিয়ে কথা বলছি? ইস্পাত নিয়ে। ইস্পাতের তারে কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর। ইস্পাতের তারে দৈর্ঘ্য বরাবর
দৈর্ঘ্য বরাবর কতগুলো বল প্রয়োগ করবো, এই যে সংখ্যা তো দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কতখানি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, আদি দৈর্ঘ্যের সমান হবে, খেয়াল করো এত বড় কথা। হ্যাঁ নিউটন হবে বাবা, ভুলে গেছে, সরি, নিউটন হবে। ঠিক আছে, প্রতি একক এই এই পার মিটার স্কয়ারের জায়গাতে একক ক্ষেত্রফল লিখেছি আমরা, এই যে, ঠিক আছে, একক ক্ষেত্রফল আমরা লিখেছি, দেখো এই যে কথাটা আমি লিখলাম, আমার সামনে বই নাই, আমি কিন্তু এটা দেখে দেখে লিখেছি, সাজিয়ে গুজিয়ে লিখেছি। তোমাদের এরকম অসংখ্য ব্যাখ্যা তোমাদের বিভিন্ন চ্যাপ্টারে আসবে, এগুলো কিন্তু তোমার মাথা কিন্তু মুখস্থ রাখতে পারবে না, তোমাকে গাণিতিক ভাবে সেই ব্যাখ্যাগুলার সুন্দরভাবে দিতে হবে, এটা আয়ত্ত করতে হবে। পারি না, পারবো না, এগুলো বলে লাভ নাই, পারতে হবে, আমাকে পারতে হবে। তুমি যখন বুঝাবা নিজেকে যে পারতে হবেই, তখন দেখবে তোমার ব্রেন এমনি পারবে। তাহলে আমরা আবারও বলছি, ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত নিউটন পার মিটার স্কয়ার বলতে বোঝায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের তারে দৈর্ঘ্য বরাবর এত নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে, আদি দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, এটা 1 মার্কের জন্য। 2 মার্কের জন্য পড়লে কি হবে, এই কথাটা আগে বলে নিতে হবে, কি যে কোন একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তু, তখন কিন্তু বলবো তখন বস্তু, তখন কিন্তু ইস্পাত বলবো না, কোন বস্তুতে, হ্যাঁ, যে পরিমাণ বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, সেটিই হলো ইয়ংয়ের গুণাঙ্ক। তারপর বলবো এটার ইয়ংয়ের গুণাঙ্ক বলতে এত বোঝায়। পরীক্ষায় কিন্তু এবার আসছিল 2 মার্কের জন্য আসছিল, কিন্তু এইটা লিখলে 2 মার্ক, কিন্তু ওইটুকু কথা আর এটা। তো আমরা এইটা ব্যাখ্যা যখন দেবো, যদি 2 মার্কের প্রশ্ন, আমাদের তো আর বাধ্যবাধকতা নেই, আমরা এই জিনিসটা একটু লিখে নিব সুন্দর করে, যে আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক এটা ইজিক্যাল টু এটা, এখান থেকে এটা লিখে নিয়ে আমরা ব্যাখ্যা দিলে আমাদের প্রেজেন্টেশনটা সহজ হয়ে যাবে। এই মানে আমি দেখে দেখে দিব, যেটাকে আমরা জ্যামিতি বলি, সম্পাদ্য, দেখে দেখে আমরা ব্যাখ্যা দিব, আমরা হচ্ছে মুখস্থ বিদে যাব না, আমরা এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, তারপর এখানে কথা লিখবো, এখানে কথা লিখবো, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা সহজ হবে। আমার দেখে দেখে লিখলে আমার বিষয়টা আমার কাছে কিন্তু খুবই সহজ হবে, বোধগম্য হবে। ওকে, এই গেল আমাদের হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্কের বিষয়টা। এইবার আমি বললাম যে ইয়ংয়ের গুণাঙ্ক তো বের করলাম, বল প্রয়োগ নিয়ে কথা বলছি, তো এই